আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। ৭ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। ফজরের নামাজের পর থেকে নেতাকর্মী সমর্থকরা সমাবেশস্থলে উপস্থিত হন। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে, তবে এর ৬ ঘণ্টা আগেই প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও হাজার হাজার জামায়াতের নেতাকর্মী অবস্থান করছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক, দাড়িপাল্লা নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সংবলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছে হাজারো নেতাকর্মী। সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০,০০০-এর মতো স্বেচ্ছাসেবক। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন। জামাতের দাবিগুলো হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ১ কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দল সহ বেশিরভাগ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বৃহৎ ইসলামিক রাজনৈতিক জোটের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, আমাদেরকে জানান বিস্তারিত। জি, আপনি জানেন যে আসলে গতকাল রাত থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামের এই সমাবেশকে সফল করার জন্য এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হাজির হয়েছে। তারা দু-তিন দিন ধরেই কিন্তু লঞ্চ, ট্রেন, বাস এসব বাহনে করে কিন্তু ঢাকামুখী হচ্ছে এই সমাবেশে অংশ নেওয়ার জন্য। মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই সমাবেশ আয়োজন করা হয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দরভাবে আয়োজন করার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমাবেশ। এছাড়াও কিন্তু এই সমাবেশে তারা ৭টি দাবিগুলো হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত, গণহত্যার বিচার, গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, যারা আহত হয়ে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় মসজিদের খতিবকে কুপিয়ে জখম করা ন্যাক্কারজনক বলে মনে করছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সারা দেশে মসজিদ কমিটি চাইলে ইমাম খতিবদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়ে তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। মসজিদগুলোতে ইসলামের মহান বাণী তুলে ধরার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ধরা হয় মসজিদ। সে মসজিদেই হামলার শিকার হন স্বয়ং খতিব। বয়ান পছন্দ না হওয়ায় একজন মুসল্লি হামলা করে। চাঁদপুরের ওই ঘটনা দেশজুড়ে সমালোচনার সৃষ্টি করেছে। ইমাম খতিবদের অনেকেই নিরাপত্তাহীনতার আশঙ্কাও করছেন। ধর্ম উপদেষ্টা বলছেন, সারা দেশে প্রায় ৩ লাখ মসজিদ আছে। সবগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সম্ভব নয়, তবে কোনো মসজিদ কমিটি আগে থেকে চাইলে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। খুতবা পছন্দ হয়নি, একজন সবজি বিক্রেতা তাকে চাপাতি দিয়ে কোবাই তার চেহারা বিকৃত করে দিল। এটা কোন ধরনের কথা? পছন্দ না হলে সেটা আমি ফোরামে আলোচনা করবো, ওনার সাথে বসবো। মসজিদ কমিটি আছে যে উনি এই কথা কেন বললেন না, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা চাঁদপুরে ঘটেছে। অন্যান্য জায়গায় ইমাম সাহেবরা আশা করি নিরাপত্তাহীনতায় ভুগবেন না, কারণ ইমাম সাহেবদের একটা জনপ্রিয়তা থাকে। আমাদের মসজিদ কমিটি যদি বলে অথবা সংশ্লিষ্ট ইমাম সাহেব যদি বলেন যে আমি ইনসিকিউর ফিল করছি, আমাদের একটু জানালেই আমরা ওখানে জুমার দিন স্পেশাল ফোর্স দেব। এরকম অশ্লীলতা, এটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না, আর যত দ্রুত যাওয়া সম্ভব আপনারা চলে যাবেন। সম্প্রতি সিলেটের একটি পর্যটন কেন্দ্রে ধর্মের কথা বলে পর্যটকদের সরিয়ে দেন একদল মুসল্লি।
কিছুদিন আগে কক্সবাজারেও এমন ঘটনা ঘটে। ধর্ম উপদেষ্টা বলছেন, অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পর্যটন এলাকায় তো যে কোনো মানুষ যেতে পারে, আপনারা আসবেন না বলার তাদের তো অধিকার নেই। ওরা কারা? ওরা কি কোনো অথরিটি? নিশ্চয় নয়। এগুলো মেইন স্ট্রিমের মানুষ নয়। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করতে পারি আমরা সবসময়। আইনের শাসন, বিধি, নিয়ম কানুন, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, এগুলো মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করছে। ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে মসজিদগুলোতে বার্তা পাঠানো হবে বলেও জানান উপদেষ্টা। ইসলামিক ফাউন্ডেশন থেকে পরিপত্র জারি করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে। ভোর ৬টা থেকে কারফিউ শিথিল হওয়ায় পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার পরিবহন ছেড়ে যেতে দেখা গেছে। রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে, নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অব্যাহত রয়েছে গ্রেপ্তার অভিযান। তবে গ্রেপ্তারের সঠিক সংখ্যা জানায়নি পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে জেলার বেশিরভাগ এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ২৪ জুলাই বিপ্লবের এক রক্তাক্ত দিন ১৯ জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সাংবাদিক সহ কয়েকশো ছাত্র জনতা আহতদের ঘটনায় সরকার পতনের আন্দোলনে সরাসরি রাজপথে নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, পিবিআই অফিস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেয়া হয়। রিপোর্ট আদ্দিন সচিবের। ১৯ জুলাই, জুলাই বিপ্লবের এক অগ্নিগর্ভ দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর পুলিশ, র্যাব, বিজিবি, আনসার আর আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলার প্রতিবাদে ঢাকায় প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা, বন্দুকের গুলির বিপরীতে গড়ে তোলা হয় মানব প্রাচীর। ইন্টারনেট এই সাময়িক কিছুতে আমাদেরকে ইনশাআল্লাহ পেছনে ছড়াতে পারবে না। নৃশংস হামলার প্রতিবাদে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালীতে উত্তাল ছিল জনজোয়ার। আগুন দেয়া হয় মহাখালী টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম, পিবিআই কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায়। জাতীয় প্রেস ক্লাব, পল্টন, যাত্রাবাড়িতেও মসজিদ, মাদ্রাসার শিক্ষার্থী, মুসল্লিরাও ইটপাটকেল হাতে নেমে যায় রাস্তায়। ঢাকা সহ সারা দেশে ২৯ জনের মৃত্যুর খবরে রক্তাক্ত ১৯ জুলাই আওয়ামী লীগ পতনের চূড়ান্ত ঘণ্টা বেজে যায়। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবের পর প্রবাসী ও রপ্তানি আয়ে মন্দা কাটিয়ে এরই মধ্যে সচল হতে শুরু করেছে অর্থনীতির চাকা। চড়া মূল্যস্ফীতি, ডলারের বিনিময় মূল্য, রিজার্ভ ও রেমিটেন্সের চরম আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্যবসা বাণিজ্য। ছাত্র জনতার নতুন বন্দোবস্তে সরকারি ব্যয়ে কড়াকড়ি, অর্থ পাচার প্রতিরোধ, শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি বিরোধী অভিযান ও ব্যাংকিং খাতের সংস্কারে স্বচ্ছতা ফিরতে শুরু করেছে আর্থিক খাতে। তবে এখনো প্রধান অন্তরায় রাজনৈতিক অস্থিতিশীলতা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বহুমাত্রিক আর্থিক সংকট, অবকাঠামো ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা ও নীতি নির্ধারণের সীমাবদ্ধতার মধ্যেই বর্তমান সরকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে শ্বেতপত্র প্রকাশ, নতুন গভর্নর নিয়োগ, ব্যাংক খাতের শৃঙ্খলা ও রিজার্ভের পতন ঠেকাতে তৎপর হয়ে ওঠে। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করে খাদের কিনারা পড়া ব্যাংক খাত পুনরুদ্ধারে উদ্যোগ নেয় সরকার। সিদ্ধান্ত হয় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার। চলছে পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা। Still the banking sector is not in the fully stable conditions. So in the process of stabilizations. So আমাদেরকে কিন্তু এখন অনেক বড় একটা কাজ বাকি আছে
যেটা এই গভর্নমেন্টই বলছে যে ওনাদের থাকা অবস্থাতেই ওনারা শেষ করে যেতে চান। ইউএস ট্যারিফ, সো এখানে একটা বিশাল কনসেন্ট্রেশন আছে। আরেকটা চ্যালেঞ্জ যেটা এর ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়াল উই ইউজ টু ইম্পোর্ট ফ্রম চায়না। অরিজিন পলিসি যে 40% হ্যাজ টু বি দ্য ইনহাউস, ইট উইল বি এ গ্রেট চ্যালেঞ্জ। দেশে বিদেশে পাচারকারীদের সম্পদ জব্দ করা শুরু হয়েছে এরই মধ্যে। তবে রাজস্ব আয়ে ঘাটতি, বিদেশি বিনিয়োগের স্থবিরতা ও কর্মসংস্থান সৃষ্টি না হওয়া এখনও এই সরকারের জন্য সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ। শিল্পাঞ্চলে গ্যাস বিদ্যুতের সংকট ও নীতি সুধারের চাপে সংকুচিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ডলার ক্রাইসিস এগুলি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পলিসিগত সাপোর্ট সেটা কিন্তু আমরা পাইনি। স্টেক হোল্ডারদের সাথে, অর্থনীতির যারা স্টেক হোল্ডার, প্রতিনিয়ত বসা দরকার, সমস্যা কোথায় জানা দরকার, সেটা ওনারা করছেন না। এটা আমাদের কাছে একটু ইগনোরেন্স মনে হচ্ছে, এবং যার কারণে আমরা অর্থনৈতিকভাবে আরো ক্ষতির দিকেই এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় এখনো সংকট কাটিয়ে উঠতে পারেনি দেশের অর্থনীতি। প্রবাসী আয় ও রপ্তানি ইতিবাচক ধারায় ফিরলেও উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি এখনো সরকারের উদ্বেগের কারণ। মূল্যস্ফীতি বলতে পারেন, সুদের হার বলতে পারেন, ব্যাংকের রিজার্ভ বলতে পারেন, এর কোনো কোটিটির ক্ষেত্রে কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে, কিন্তু এখনো আমাদের স্থিতিশীল অর্থনৈতিক কাঠামোতে যে ধরনের সুদের হার বা মূল্যস্ফীতি বা এক্সচেঞ্জ রেট যেখানে থাকার কথা, যেটি আসলে হয়নি। সামগ্রিকভাবে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এই সরকার মোটেই আসলে খুব বড় অগ্রগতি দেখাতে পারেনি। অন্তর্বর্তী সরকারের 1 বছরটি মূলত গিয়েছে পুনরুদ্ধারের প্রচেষ্টার বছর। অন্তর্বর্তী সরকারের 1 বছরে আর্থিক খাতে সংস্কারের প্রস্তাবগুলো এখনো বাস্তবায়ন শুরু না হওয়ায় দৃশ্যমান হচ্ছে না এই খাতের প্রকৃত উন্নয়ন। নতুন করে ভাবাচ্ছে মার্কিন শুল্ক নীতিও, যা আগামীতে নির্বাচিত সরকারের উপর বর্তাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় খুলতে সংস্থাটির সঙ্গে 3 বছরের একটি সমঝোতা স্মারকে সই করেছে অন্তর্বর্তী সরকার। জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কবে এই চুক্তি হয়েছে সেটি উল্লেখ না করে এই সপ্তাহে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা স্মারকে সই করেন। নানা আলোচনা সমালোচনার মধ্যে এই চুক্তি সই করেছে সরকার। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করবে বলে জানানো হয়েছে। জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর অগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কার্যালয়টি মানবাধিকার সংস্কারে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় তথ্য ও উদ্ধারমূলক তদন্ত চালাচ্ছে। ভলকার টুর্ক বলেন, এই সমঝোতার স্মারকে সই দেশে মানবাধিকারের প্রতিশ্রুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা সফর শেষ করে এসে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে কাল সন্ধ্যায় লড়বে 2 দল। সেই লক্ষ্যে প্রস্তুতির কোনো কমতি নেই। ঢাকায় এসে বিশ্রাম পায়নি স্বাগতিকরা। সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে নিজেদের প্রস্তুত করছে ফিল সিমন্সের শিষ্যরা। তবে টি-20তে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। 22 বারের মুখোমুখি লড়াইয়ে টাইগারদের 3 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় 19টিতে। তবে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে লিটন তাওহিদরাও সাফল্য পেতে মুখিয়ে আছে। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরকে নিচ্ছে পাকিস্তান। দলের কয়েকজন অপরিহার্য ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসলেও সিরিজ জয়ই তাদের লক্ষ্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।